মে মাস জুড়ে তুরস্কের পশ্চিমে এজিয়ান সাগরের উপকূলবর্তী ইজমির অঞ্চল আন্তর্জাতিক সামরিক কূটনীতি ও প্রতিরক্ষা প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। সেখানে অনুষ্ঠিত হয় তুরস্কের বৃহত্তম সামরিক মহড়া। 20 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত অনুষ্ঠিত এই সামরিক মহড়ার নাম দেওয়া হয় এফএস 2026। তুরস্কের প্রাচীন নগরী এফেসাসের নাম অনুসারে এই মহড়ার নামকরণ করা হয়। একসময় তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল এজিয়ান সাগরের এই উপকূল অঞ্চল। এই সামরিক মহড়ায় তুরস্কের সাথে যোগ দেয় বিশ্বের নানা প্রান্তের 50টি দেশ, ফলে তা এক বিশাল বহুজাতিক সামরিক মহড়ায় পরিণত হয়। এতে মোট 10,388 জন সেনা সদস্য অংশ নেন। তাদের মধ্যে 1300 জন সেনা সদস্য ছিলেন বিভিন্ন দেশের সামরিক সদস্য। এই মহড়ায় ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো অংশগ্রহণ করে। এর পাশাপাশি তুরস্কের ঘনিষ্ঠ মিত্র দেশ আজারবাইজান, পাকিস্তান, মালয়েশিয়া, সোমালিয়া অংশগ্রহণ করে। তবে অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সিরিয়া ও লিবিয়া। 2024 সালে আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার সেনাবাহিনী কোনো বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেয়। আর লিবিয়ার ত্রিপোলি ভিত্তিক পূর্ব অঞ্চলীয় সরকারের সেনাবাহিনী এবং বেনগাজি ভিত্তিক পশ্চিম অঞ্চলীয় সরকারের সেনাবাহিনী এই মহড়ায় অংশ নেয়। এভাবে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সেনাবাহিনী প্রথমবারের মতো একই ছাতার নিচে অনুষ্ঠিত সামরিক মহড়ায় একত্রিত হয়। বস্তুত এফএস 2026 শুধু সামরিক মহড়া ছিল না, এটি একই সঙ্গে নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় তুরস্কের ক্রমবর্ধমান কৌশলগত প্রভাব এবং সামরিক সক্ষমতারও একটি প্রদর্শনীতে পরিণত হয়। এই মহড়ার অন্যতম প্রধান আকর্ষণ ছিল তুরস্কের দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র ব্যবস্থার প্রদর্শন। মহড়া স্থলের পাশে আয়োজিত প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীতে 50টিরও বেশি তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হন। তারা তুরস্কের প্রযুক্তিগত অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করেন। এই সামরিক মহড়ায় তুরস্কের স্বয়ংক্রিয় ড্রোন বহর, বিমানবাহী জাহাজ থেকে পরিচালিত ড্রোন এবং বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনীর মূল আকর্ষণে পরিণত হয়। বাইকার নির্মিত বাইরাক্তার TB3 ড্রোন তুরস্কের বিমানবাহী রণতরী TCG আনাদোলু থেকে সরাসরি উড্ডয়ন ও অবতরণ করে সমর শৈলী প্রদর্শন করে। সামরিক কর্তা ব্যক্তিরা এটিকে তুরস্কের নৌবাহিনীর বিমান চালনা কর্মসূচির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসাবে বর্ণনা করেন। ওদিকে ভারী অস্ত্র বহনে সক্ষম বাইরাক্তার আকিঞ্জি ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং পর্যবেক্ষণ অভিযান দেখায়। তুর্কি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান STM তাদের কার্গো শিকারী ড্রোন বহরের সক্ষমতা প্রদর্শন করে। একজন অপারেটর একই সঙ্গে 20টি ড্রোন নিয়ন্ত্রণ করে এই বহর পরিচালনা করেন। এটাকে আধুনিক যুদ্ধক্ষেত্রে সমন্বিত ড্রোন যুদ্ধের নতুন দিগন্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। মহড়ায় বিশেষ গুরুত্ব পায় তুরস্কের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম, যাকে তুর্কি ভাষায় বলা হয় চেলিক কুব্বে। তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসান নির্মিত এই সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘ পাল্লার মিসাইল প্ল্যাটফর্মের পাশাপাশি হিসার A, হিসার O এবং শঙ্গুর ক্ষেপণাস্ত্রকে একত্রিত করা হয়েছে। তুরস্কের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাঠামো ক্রুজ মিসাইল থেকে শুরু করে ড্রোন পর্যন্ত বিভিন্ন ধরনের হুমকি প্রতিরোধ করতে সক্ষম। এই সামরিক মহড়ার প্রদর্শনীতে এজিয়ান সাগর উপকূল জুড়ে চেলিক কুব্বে লেখা বিশাল ব্যানার অঙ্কন করা হয়। এর পাশেই এই চেলিক কুব্বের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এদিকে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান, উন্নত যুদ্ধ প্রশিক্ষণ বিমান হুডজেট এবং আঙ্কা 3 স্টিলথ ড্রোন প্রদর্শন করে। অন্যদিকে আসেলসান তাদের টয়গুন এবং কারাত ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড লক্ষ্য নির্ধারণী ব্যবস্থা তুলে ধরে। ইতিপূর্বে কয়েকটি পশ্চিমা দেশ এ ধরনের অপটিক্স প্রযুক্তি তুরস্কে রপ্তানি নিষিদ্ধ করেছিল।
অতঃপর তুরস্ক এই নিষেধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে নিজস্ব প্রযুক্তিতে নতুন এই বিকল্প ব্যবস্থা তৈরি করেছে। ফলে অপটিক্স প্রযুক্তির ক্ষেত্রে তুরস্কের আমদানি নির্ভরতা কেটে গেছে। বস্তুত এফএস 2026 শুধু একটি সামরিক মহড়া নয়, এটি ছিল তুরস্কের সামরিক শিল্পের শক্তিশালী প্রদর্শনী। বিশ্বের 50টি দেশের সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা প্রতিনিধিরা সরাসরি তুর্কি অস্ত্রের সক্ষমতা দেখেছেন। এক সময় বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল তুরস্ক এখন নিজেই অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তি তৈরি করছে। মাত্র এক দশকের মধ্যেই দেশটি প্রতিরক্ষা শিল্পে বিশাল অগ্রগতি অর্জন করেছে। আজ তুর্কি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্ববাজারে আলোচনার কেন্দ্রে রয়েছে। মধ্য এশিয়া এবং আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বাড়ছে তুর্কি অস্ত্রের চাহিদা। বাইরাক্তার ড্রোন ইতিমধ্যেই আধুনিক যুদ্ধের পরিচিত নাম হয়ে উঠেছে। এসটিএম এর কার্গো ড্রোন এখন 4টি মহাদেশের 15টি দেশে ব্যবহৃত হচ্ছে। আসলে এফএস 2026 এর মাধ্যমে তুরস্ক বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সেই বার্তায় লেখা হয়েছে, তুরস্ক আর শুধুমাত্র অস্ত্র ক্রেতা নয়, বরং সে দ্রুত উত্থানশীল একটি বৈশ্বিক অস্ত্র শক্তি। এই এফএস সামরিক মহড়া তুরস্কে প্রতি বছর অনুষ্ঠিত হয়। 2026 সালের এই মহড়ার শেষ দিন 21 মে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তার শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এক যুদ্ধ মহড়া পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য যে এই যুদ্ধ মহড়ার স্থান ইজমিরের এক ঐতিহাসিক গৌরবময় অধ্যায় রয়েছে। তা হল 11শো শতাব্দীর কিংবদন্তি সেলজুক সেনাপতি চাকাবেই তুর্কি সেলজুকদের অধীনস্থ একটি রাজ্য শাসন করতেন। সেই রাজ্যের কেন্দ্র ছিল স্মিরনা। সেখানে বর্তমানে ইজমির অবস্থিত। এই স্থানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এরদোগান সেই মহাবীর চাকবেইকে স্মরণ করেন। তিনি বলেন, এফএস মহড়া আমাদের বন্ধুদের আত্মবিশ্বাস দেয় এবং তুরস্কের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হতাশ করে। এই মহড়া সেই ভূখণ্ডে অনুষ্ঠিত হচ্ছে যেখানে চাকাবেই একটি গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কেন্দ্র স্থাপন করে সামুদ্রিক ইতিহাসে নিজের নাম অমর করেছিলেন। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, এফএস মহড়াই শুধু আধুনিক দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহারই গুরুত্বপূর্ণ নয়, এর পরিকল্পনা, বাস্তবায়ন, ইউনিটগুলোর সমন্বয় এবং এর পেছনের কৌশলগত চিন্তাধারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সামরিক মহড়া প্রতিরোধ ক্ষমতার একটি উদাহরণ। একই সঙ্গে এটি দেখায় যে শান্তি রক্ষা করতে হলে ভালো প্রস্তুতি, দৃঢ় ইচ্ছাশক্তি এবং অটল সংকল্পের প্রয়োজন হয়। তিনি বলেন, তুর্কি সেনাবাহিনী শুধু নিজের জাতি ও মাতৃভূমির স্মৃতিই বহন করে না, বরং যে অঞ্চলে তুরস্ক অবস্থান করছে সেই অঞ্চলের স্মৃতি এবং আদর্শ ধারণ করে। প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে তুর্কি সেনাবাহিনীকে শান্তির সেনাবাহিনী হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, তুর্কি সেনাবাহিনী শান্তির সেনাবাহিনী, এটি স্থিতিশীলতার সেনাবাহিনী। ইতিহাস জুড়ে তুর্কি সেনাবাহিনী যখন যেখানে প্রবেশ করেছে সেখানে তারা কখনো কোনো ভূখণ্ড ধ্বংস করেনি, বরং তারা সেই অঞ্চল পুনর্গঠন করেছে। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও এই বাহিনী শত্রু ছাড়া সাধারণ মানুষের ক্ষতি করেনি। তারা কোনো জীবজন্তু কিংবা গাছপালা কিংবা শহরের কোনো ক্ষতি করেনি। এই সেনাবাহিনী নিজেদের দেশ ও জাতির নিরাপত্তার গ্যারান্টি। একই সঙ্গে এটি এই অঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতারও নিশ্চয়তা দেয়। প্রেসিডেন্ট এরদোগান বলেন, বিশ্ব এখন অত্যন্ত সংবেদনশীল এক সময় অতিক্রম করছে। নিরাপত্তা ধারণা বদলে যাচ্ছে, আন্তর্জাতিক আইনের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন নিরাপত্তা কাঠামোর প্রয়োজন দেখা দিয়েছে। তিনি বলেন, নতুন ভারসাম্য গড়ে উঠছে, নতুন জোট তৈরি হচ্ছে, কিন্তু এখনো কোনো নতুন বৈশ্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। আমাদের বিশ্ব ধীরে ধীরে এমন এক অবস্থা থেকে বেরিয়ে আসছে যেখানে মাত্র কয়েকটি পরাশক্তি সবকিছু একসময় নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন বিশ্ব বহুমেরু কেন্দ্রিক ও বহুপক্ষীয় ব্যবস্থার দিকে এগোচ্ছে, আর তুরস্ক এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।
নতুন যুগের প্রভাবশালী শক্তিগুলোর একটি হিসাবে তুরস্কের নাম উচ্চারিত হচ্ছে। ভবিষ্যৎ নিয়ে হতাশাজনক বিভিন্ন পরিস্থিতির মুখেও আমরা আমাদের দেশকে প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে আঞ্চলিক শান্তির প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করার জন্য কাজ করছি। তিনি আরও বলেন, এমন কঠিন অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সেনাবাহিনীকে শক্তিশালী ও আধুনিক সরঞ্জামে সজ্জিত রাখা অত্যন্ত জরুরি। আমরা আমাদের প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াতে চাই। আমরা প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে চাই। আমরা প্রতিরক্ষা শিল্পে নতুন উদ্ভাবনের গতি বাড়াতে চাই। আমরা পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে চাই। এই সব প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের দেশকে উত্তাল পরিস্থিতি থেকে বের করে এনে শান্তির তীরে পৌঁছে দিতে চাই। আমাদের সেনাবাহিনী এই লক্ষ্যেই কাজ করছে। তিনি বলেন, ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যেও আঞ্চলিক শান্তির ক্ষেত্রে তুরস্ককে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আঙ্কারা। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, যারা যুদ্ধ ও বিশৃঙ্খলায় বিনিয়োগ করছে তাদের বিপরীতে তুরস্ক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কথা বলা অব্যাহত রাখবে। প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে গাজা ও লেবাননে বেসামরিক মানুষদের হত্যা নিয়েও সোচ্চার হন। তিনি বলেন, গাজা, লেবানন এবং আমাদের অঞ্চলের অন্যান্য স্থানে শিশু, নারী ও বৃদ্ধদের হত্যাকারী গণহত্যার নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে আমরা মানবতার যৌথ মূল্যবোধ দৃঢ়ভাবে রক্ষা করব। তিনি বলেন, ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে তুর্কি জাতির সঙ্গে বন্ধুত্ব করে মানুষ বিজয় অর্জন করেছে। আবার যারা তুর্কিদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছে তাদের পরিণতির উদাহরণও ইতিহাসে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।